দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটির প্রত্যেকটি পর্ব নিয়ে আলোচনা করছিলাম। আজ তার তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার তৃতীয় পর্বের নাম হলো গ্রীষ্মের দুপুর। চলো তাহলে শুরু করি। গল্পটি শুরু হয়েছে এমন জায়গা থেকে, সেখানে বলা হচ্ছে অপুদের বাড়ি থেকে খুব অল্প দূরেই একটা অশ্বত্থ গাছ রয়েছে। অপুদের রোয়াক থেকে সেই অশ্বত্থ গাছটি খুব সামান্য অংশই দেখা যায়। অপু মাঝে মাঝে সেই অশ্বত্থ গাছের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, এবং এই অশ্বত্থ গাছের দিকে তাকালে অপুর যেন দূর দেশের কোনো স্বপ্নপুরীর রাজ্যের গল্পের মতো মনে হতো। তার বারবার মনে হতো সে যে মায়ের কাছে রাজপুত্রদের গল্প শোনে, হয়তো রাজপুত্ররা সেই অশ্বত্থ গাছের ওদিকেই বাস করে। অনেক দূরের কথায় অপুর মনে একটি বিস্ময় মাখানো ভাবের সৃষ্টি হতো। অপু তখন অনেক দূরে নিজের মনকে নিয়ে চলে যেত, এবং তার তখনই মনে পড়ে যেত মায়ের কথা, এবং সে মায়ের কথা চিন্তা করে দৌড় দিয়ে আবার মায়ের কোলে গিয়ে আশ্রয় নিত। কোনো কোনো সময় এমনও হয়েছে একটি চিল দূর দিগন্ত ধরে উড়ে চলে যাচ্ছিল, এবং অপুর সেই চিলটিকে দেখে দূরে মন উড়ে চলে যেত, এবং তখনই আবার মায়ের কথা মনে পড়ে যেত, এবং সে দৌড় দিয়ে রান্নাঘরে বা যেখানেই থাকুক তার মা, সেই মায়ের কাছে গিয়ে আশ্রয় নিত। তার মা তখন হেসে বলতো, দেখো ছেলের কাণ্ড দেখো, সরো সরো সরো, আমি যে কাজ করছি, চিংড়ি মাছ ভাজছি। তুমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসো না, তাই তোমার জন্য চিংড়ি মাছ আমি ভাজছি। খাওয়া দাওয়ার পর, মানে দুপুরবেলা আহার আদির পর, তার মা শাড়ির আঁচলটা পেতেই উঠোনে, বা বলতে পারো উঠোন ঠিক না, রোয়াকে মানে বারান্দায় শুয়ে পড়তো, এবং কখনো কখনো কাশিদাসী মহাভারত সুর করে পড়তো। মায়ের মুখে সেই মহাভারতের ঘটনা শুনতে শুনতে অপু তন্ময় হয়ে যেত। মানে তার মধ্যে এমন একটা ভাব চলে আসতো যেন সে কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে প্রবেশ করেছে। বেলা যখন পড়ে যেত, তার মা যখন উঠে কাজে চলে যেত, তখন অপু সেই অশ্বত্থ গাছটির দিকে তাকিয়ে থাকতো, এবং মনে মনে ভাবতো হয়তোবা সেই অশ্বত্থ গাছটির ওখানেই কর্ণ এখনো যেন কুরুক্ষেত্র যুদ্ধ করে যাচ্ছে। কর্ণ যেন তখনও দু হাতে সেই মাটিতে পড়ে থাকা, মানে মাটিতে ডুবে যাওয়া সেই চাকাগুলি যেন তুলছেই, এটি অপুর মনে হতো। এক এক দিন তার মায়ের কাছে মহাভারতের কাহিনী শুনে আমাদের ছোট্ট বালক অপুর মনে হতো যে মহাভারতের যুদ্ধের ব্যাপারটা খুব কম লেখা আছে। এর উপায় হিসাবে, মানে যেহেতু মহাভারতে কম লেখা আছে, এর উপায় হিসাবে সে ঠিক করেছিল যে কোনো বাঁখারি বা কোনো একটা ডাল সেটি নিয়ে সে ঘুরে বেড়াতো, এবং বাঁশঝাড় এদিক ওদিক সেটি যেন তার কাছে অস্ত্রের মতো ছিল, এবং সে মনে মনে ওই অস্ত্রটা নিয়ে বলতো, দ্রোণ যখন 10টি বাণ ছুড়ল, অর্জুন তখন সাথে সাথে 200টি বাণ ছুড়ল। উফ, সে কি যুদ্ধ যুদ্ধ! মানে অপু এগুলো মনে মনে বর্ণনা করতে থাকলো। বাণের চোটে চারিদিক যেন অন্ধকার হয়ে গেল। ইস, সে কি যুদ্ধ যুদ্ধ! তারপর সেখানে দুর্যোধন এলেন, ভীম এলেন, সবকিছু যেন একদম অন্ধকারময় হয়ে গেল। গ্রীষ্মকালের দিন, একদিন দুপুরের মাঝামাঝি, সবাই যখন মোটামুটি ঘুমোচ্ছিল, সেই সময়টাতে অপুর মহাভারতের আরো কিছু ঘটনা তার মনে পড়ে যায়। সেগুলি হলো,
নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে দ্রোণ গুরু যেন ভীষণ বিপদে পড়েছেন। কপিধ্বজ রথ তার ঘাড়ের ওপরে, গান্ডীব ধনু থেকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হওয়ার বিলম্ব মাত্র দেরি। এমন সময় অপুকে কে যেন ডাক দিল। মানে অপু তো তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিল এসব মহাভারতের কাহিনী মনে মনে কল্পনা করতে করতে। এমন সময় অপুকে কে যেন ডাক দিল, কিরে অপু? অপু তাকিয়ে দেখে তার দিদি জঙ্গলের ধার থেকে তাকে ডাকছে। দিদি তাকে বলে, কিরে এখানে দাঁড়িয়ে পাগলের মতো বিড়বিড় করে কি বলে চলছিস একা একা? কি সব একা একা বলে চলছিস? আর হাত পা নেড়ে যুদ্ধের ভঙ্গিমায় তুই হাত পা নাড়াচ্ছিস। পরে তার দিদি এসে অপুকে গালে চুমু খেয়ে বলে, একটা পাগল। দুর্গা অপুকে জিজ্ঞাসা করে, কিরে কি বকছিলি তুই আপন মনে? অপু তখন কিছুটা লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে বলে, দূর, কোথায় যে বকছিলাম না। তো তারপর অপুকে দুর্গা বলে, চল আমার সাথে, নিয়ে যাব এক জায়গায়। পরে তার হাত ধরে অনেকটা দূরে বনের মধ্যে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর তাকে আঙ্গুল দিয়ে দেখালো, ওই দেখ, দেখেছিস? দুর্গা আসলে অপুকে কি দেখায় বলতো? নোনা ফল। দুর্গা বলে, দেখ ভাই, কতগুলি নোনা পেকেছে, দেখেছিস? এখন কিভাবে এগুলিকে পাড়া যায় বল দেখি। অপু তখন বলে, চল কঞ্চি নিয়ে আসি, কঞ্চি দিয়ে আমরা নোনা ফল পেড়ে খাবো। দুর্গা তখন অপুকে বলে, তুই দৌড় দিয়ে বাড়িতে চলে যা, বাড়িতে গিয়ে বাড়ির আকুশিটা নিয়ে আয়, আকুশি দিয়ে টান দিলে নোনা ফলগুলো পড়বে, কাজেই বিলম্ব না করে তুই চলে যা। অপু বাড়িতে গিয়ে আকুশিটা নিয়ে এলো ঠিকই, কিন্তু তারা তো ছোট ছোট বালক বালিকা, তারা বেশি দূর পর্যন্ত গাছটির নাগাল পেল না। খুব কষ্ট করে তারা 4-5টি মাত্র নোনা ফল পাড়তে পারলো। দুর্গা তখন বলছে যে, চল এবেলা ও বেলা মাকে নিয়ে আসবো, মাকে নিয়ে এসে আমরা বেশি করে নোনা ফল পেড়ে নিয়ে যাব। তারপর অপুর কাছ থেকে নোনা ফলগুলো নিয়ে দুর্গা নিজের হাতে নিল এবং অপুকে আকুশিটা দিল। এবং তখনই কিছু ফুল দেখে সে অপুকে বলল, ভাই নোলক পড়বি? এই যে ওর কমলি গাছের ফুল, সেগুলি দিয়ে চল তোকে নোলক পরিয়ে দেই। অপু যদিও নোলক পরা বেশি পছন্দ করে না, বেশি মানে কি, সে তো ছেলে, সে নোলক কেনই বা পরবে, সে পছন্দ করে না। কিন্তু ওই যে দিদির কথা ফেলা যাবে না, কারণ দিদি তাকে এদিক ওদিক থেকে বিভিন্ন জিনিস এনে খাওয়ায়, কাজেই দিদির কথা অমান্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে নোলক পরতে হলো। এর আগেও বহুবার অপুকে নোলক পরতে হয়েছিল। দুর্গা একটি কুড়ি ভেঙে সেখান থেকে সাদা আঠার মতো বের করে তারপর তার যে কুড়িটা অপুর নাকে পরিয়ে দিল এবং নিজেও নোলক পরলো। তারপর বলল, দেখি তো তোকে কেমন লাগছে? বললো, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে, চল মাকে গিয়ে দেখাই তোকে নোলক পরিয়েছি। অপু তো লজ্জা পেয়ে গেল, না রে দিদি, এটি তো মাকে দেখানো যাবে না। তারপর যাই হোক, তারা দুজন বাড়ি ফিরলো। বাড়ি ফিরে রান্নাঘরের সামনে নোনা ফলগুলি রাখলো। তার মা তখন রান্না করছিল। তার মা নোনা ফলগুলি দেখে বলল, বাহ, কোথায় পেলি রে? দুর্গা তখন বলল, ওই যে লিচু বাগানে সিঁদুরের মতো রাঙা হয়ে উঠেছে সেই নোনা ফলগুলি, এরপরে তুমি গিয়ে আরো বেশি করে পেড়ে আনবে। যাই হোক, এগুলি বলার পর সে বলল, মা, ভাইকে দেখবে, ভাইকে আমি নোলক পরিয়েছি, এই দেখো আমার পিছনে লুকিয়ে আছে। তার মা হেসে বলল, ও মা, এটা কে রে? কই দেখি দেখি, কি সুন্দর লাগছে। আর যখনই বলা অপু তখনই সেটিকে ওখান থেকে খুলে দিল এবং বলল, ওই যে দিদি জোর করে আমাকে পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ কোথাও একটা ডুগডুগি বাজার শব্দ শুনতে পেয়ে দৌড়ে
বাইরে চলে গেল এবং সাথে সাথে ভাইকেও নিল। তারা ভাবছিল হয়তোবা কোনো বাঁদর খেলা বা অন্যান্য কোনো খেলা এসেছে, কিন্তু সেই ডুগডুগি বাঁদরটা ছিল চিনিবাস ময়রা। সে জিনিসপত্র বিক্রি করতে এসছে। সে আসলে হলো একটি ফেরিওয়ালা, মানে বিভিন্ন খাবার দ্রব্যাদি সে বিক্রি করে বেড়ায় ওই ডুগডুগি বাজিয়ে। সেই চিনিবাস অপুদের বাড়ির সামনে দিয়ে গেলেও কখনো সেখানে দাঁড়ায় না, কারণ চিনিবাস জানে এরা কখনো তার কাছ থেকে জিনিস কিনে খায় না, কারণ কেনার মতো ক্ষমতা এদের নেই। তবুও যেহেতু অপু ও দুর্গা দৌড়ে গিয়েছিল গেটের সামনে, তাই চিনিবাস তাদের দেখে বলল, কিছু চাই নাকি? অপু দিদির দিকে মুখ ফিরিয়ে দেখে বলল, না, আমাদের কিছুই চাই না। তারপর চিনিবাস ভুবন মুখার্জির বাড়ির সামনে গিয়ে তার পসরা নামালো, কারণ সে জানে ভুবন মুখার্জির বাড়ির ওখান থেকে কিছু না কিছু কেউ কেনে। ভুবন মুখার্জির বাড়ির ছেলে মেয়েরা হই হই করে তার কাছে চলে এলো এবং সে অর্থাৎ ভুবন মুখার্জি ছিল বেশ অবস্থাপন্ন গৃহস্থ। তার 4-5টি গোলা রয়েছে বাড়িতে, কাজে সেই বাড়িতে বিক্রি হবে এটা তো স্বাভাবিক। ভুবন মুখার্জির স্ত্রী বহু দিন হলো মারা গিয়েছে। এখন সেই বাড়ির কর্ত্রী হলো তার মেজ ভাইয়ের বিধবা স্ত্রী। সেই বিধবা স্ত্রী মেজাজে ভীষণ রুক্ষ, এবং যেহেতু তিনি মেজাজে রুক্ষ তাই তাকে সবাই ভয় পায়। সেজ বউ বাড়ি থেকে একটি পিতলের থালা এনে চিনিবাসের কাছ থেকে সন্দেশ, মুড়ি, মুড়কি ইত্যাদি কিনে পূজার জন্য নিয়ে গেল। ভুবন মুখার্জির ছেলে মেয়েরা এবং সেই স্ত্রীটির নিজের ছেলে সুনীল, সেও ওখানে দাঁড়িয়েছিল। তাদের জন্য সেই কর্ত্রী জিনিস বা খাবার কিনে দিল। পরে দুর্গা ও অপু তাদের পিছন পিছন আসতে দেখে সেজ বউ তার ছেলে সুনীলকে বলল, বাড়ির ভিতরে গিয়ে খাও, তুমি দেখছো না এখানে ওরা আছে, তুমি ওখানে গিয়ে খাও বাড়ির ভিতরে, এদের সামনে খাবার প্রয়োজন নেই। চিনিবাসের বিক্রি বাট্টা হয়ে গেলে সে রেকাবি উঠিয়ে অন্যত্র চলে গেল এবং দুর্গা তখন অপুকে বলে, চল অপু, টুনুদের বাড়ি থেকে ঘুরে আসি। সেজ বউ যেন দুর্গাকে সহ্যই করতে পারে না। সে বলে, দেখো মেয়েটি কেমন হ্যাংলা স্বভাবের, নিজের বাড়িতে যা না কেন, খালি অন্যের বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়ানোই ওর স্বভাব। অপুকে তখন দুর্গা আশ্বাস দিয়ে বলে, চিনিবাসের খাবার একেবারেই ভালো না, ওরা খাক, বাবা এলে পরে আমরা 4 পয়সা নিব, রথের মেলা থেকে আমরা খাবার কিনে খাবো, তুই 2 পয়সার আমি 2 পয়সার, আমরা সেই পয়সা দিয়ে মুরগি কিনে খাবো। তখন অপু জিজ্ঞেস করে, রথের আর কতদিন বাকি আছে রে দিদি? দেখো, এই গ্রীষ্ম দুপুর যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি এটুকুই ছিল। পরবর্তীতে আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।